অডিও কথনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরও একটি নতুন উপন্যাস শুরু করতে যাচ্ছি। উপন্যাসটির নাম হলো ছায়ার পাখি। উপন্যাসটি লিখেছেন সমরেশ মজুমদার। এই উপন্যাসটি আমি দুটি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি পড়ছি প্রথম পর্ব। সকালের কাগজে তড়িঘড়ি চোখ বুলিয়ে লিখতে বসা আমার অনেক দিনের অভ্যেস। কাগজ আসতে দেরি হলেই মেজাজ খারাপ হয়ে যায়। আজও সেই রকমের দিন। 7:30 নাগাদ ওটা হাতে পেয়ে হেডলাইনে চোখ বুলিয়ে হঠাৎ মনে হলো এই খবরগুলো আগেও পড়েছি। কবে পড়েছি সেটা মনে নেই। যদি ধরা যায় 10 বছর বয়স থেকে কাগজ পড়ছি, তাহলে গত 40 বছরের এক বা একাধিক দিনে হয় বড় বাজারে ভয়াবহ আগুন লেগেছে, অথবা মালদহ বন্যায় ভেসেছে। যদি সব কটা কাগজ যুক্ত করে 10 বছরের পুরনো খবরের কাগজটা রিপ্রিন্ট করে দেয়, তাহলে কজন পাঠক ধরতে পারবেন? শুধু খেলার খবরের খেলোয়াড়ের নামগুলো বা সিনেমার সমালোচনাই নতুন হচ্ছে, কিন্তু তাদের বিষয় একই থেকে যাচ্ছে। কাগজটা সরিয়ে রাখতে গিয়ে পড়ে গেল এবং ভেতরের একটা পাতা বেরিয়ে এলো। সেটা তুলতে গিয়ে ছোট্ট একটা খবর চোখে পড়ল। দুর্ঘটনায় মৃত্যু। সম্প্রতি জলপাইগুড়ি জেলায় একজন ইঞ্জিনিয়ার পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। নেশাগ্রস্ত অবস্থায় জিপ চালিয়ে তিনি মৃত্যুকে ডেকে নেন। খবর এইটুকুই, কিন্তু আমার অস্বস্তি শুরু হলো। একজন ইঞ্জিনিয়ার মদ খেতে পারেন এবং তার দুর্ঘটনায় মৃত্যু হতেই পারে, কিন্তু জেলাটা যেহেতু জলপাইগুড়ি, তাই কোথাও যেন কি বাদ ছিল। সাধারণত ইঞ্জিনিয়াররা খুব গোছানো মানুষ হন। জলপাইগুড়ির এক ইঞ্জিনিয়ার কোনো অর্থেই সেরকম ছিলেন না। কেবলই মনে হচ্ছিল, দেবু নয় তো। 50-এ পা দিয়েই চারপাশে মৃত্যুর গন্ধ পাচ্ছি। আমি সেই সব হতাশাগ্রস্ত মানুষের দলে নই, যারা বয়স হলেই বুড়িয়ে যান এবং খেকুড়ে হন। বেঁচে থাকা মানেই জীবনে থাকা, এবং সেই জীবন উপভোগ করে যেতে চাই চুটিয়ে। এই যে মৃত্যু এসে আশেপাশের মানুষের বুকে ছোবল মারছে, তা দেখছি দর্শকের মতো। তবে এইরকম দর্শন কতদিন করতে পারবো জানি না। সন্তোষদার কথা বড্ড মনে পড়ে। তিনি সেই গল্পটা শোনাতেন। 20 জন পথ হারানো জাহাজডোবা নাবিক আশ্রয় নিয়েছিল এক নির্জন দ্বীপে। রোজ রাতে রাক্ষস এসে একজনকে তুলে নিয়ে গিয়ে আহার করত। বাকি 19 জনের একজন ছিল প্রথমে দর্শকের মতো। আস্তে আস্তে যখন সংখ্যা 2-এ পৌঁছালো, তখন তার আফসোস হচ্ছিল, কেন 19 জন থাকতে সবাইকে নিয়ে রাক্ষসের মোকাবেলা করেনি। মৃত্যুর মোকাবেলা করা যায় না। আমার বয়স্কদের অনেকেই চলে গিয়েছেন। সমবয়সী বন্ধুদের অন্তত 5 জনের কথা বলতে পারি যারা এখন নেই। আমার চেয়ে অনেক কম বয়সের কেউ কেউ তো জীবন নিয়ে জুয়া খেলে স্মৃতি হয়ে গিয়েছে। অতএব হাতে আর তেমন সময় নেই। আমার বেশ মজা লাগে যখন দেখি 60-62-র বাঙালি ঈর্ষায় জ্বলতে জ্বলতে নিজেকে গ্রামভারী প্রমাণ করতে অন্যকে গালাগাল দেন। সাধারণ মানুষ যাকে পছন্দ করেন, তাদের তা সহ্য হয় না। এইসব মানুষ হয়তো ভাবে অনন্তকাল বেঁচে থাকবে। কুৎসায় যারা সুখী হন, তাদের সম্ভবত আয়ু দীর্ঘ হয়। খবরটা এমনভাবে মনে গেঁথে গেল যে লিখতে ইচ্ছে হচ্ছিল না। লোকটার নাম জানা দরকার। যদি দেবু হয়, দেবু যদি মারা গিয়ে থাকে, তাহলে তো সব ল্যাঠাই চুকে গেল। কারো কাছে আমার কোনো জবাবদিহি করার থাকবে না। শেষ পর্যন্ত সুখময় বাবুকে ফোন করলাম। উনি প্রবীণ সাংবাদিক, আমার সঙ্গে সম্পর্কও ভালো। আরে, কি খবর? লেখার চাপ কম নাকি? না, ভালো আছেন? এই আর কি, প্রেশার খুব গোলমাল করছে। কোনো দরকার? হ্যাঁ, আজকের কাগজে বেরিয়েছে জলপাইগুড়ির এক ইঞ্জিনিয়ার। ওহো, সেই মাল খেয়ে অ্যাক্সিডেন্টের কথা বলছেন তো? হ্যাঁ, সেটা তো পুরনো খবর। জলপাইগুড়ির করেসপন্ডেন্ট পাঠিয়েছিল কদিন আগেই, আজ ছাপা হয়েছে। আপনি তো আবার ওখানকার লোক, প্রবলেমটা কি? লোকটার নাম জানতে চাই। সেটা তো আমি জানি না। দাঁড়ান, এই নম্বরে এসটিডি করুন, পেয়ে যাবেন। নম্বরটা নিলাম। এই কদিন আগেও জলপাইগুড়ির লাইন ট্রাঙ্ক কলের মাধ্যমে পেতে খুব ঝামেলা হতো। এখন 10 সেকেন্ডও লাগে না। নম্বর ঘোরালাম, ওপাশে রিং হচ্ছে। হ্যালো, কাকে চান? আমি কলকাতা থেকে বলছি, সুখময় বাবু ফোন করতে বললেন। ওহো, বলুন।
আজকের কাগজে জলপাইগুড়ির একজন ইঞ্জিনিয়ারের অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর বেরিয়েছে। ভদ্রলোকের নামটা কি জানতে পারি? আজ্ঞে, আপনি কে বলছেন? নিজের নাম বললাম। ওহ, আপনি? ওর নাম দেবু মিত্র, বানারহাটে বাড়ি। অনেক ধন্যবাদ। টেলিফোন রেখে দিলাম। তাহলে দেবু মারা গেল। যতদূর মনে পড়ছে, মাসিমা মানে দেবুর মা বলতেন ও আমার চেয়ে একদিনের বড় ছিল। আমাদের মুখে ভাতও হয়েছিল একদিনে। ব্যাপারটা কল্পনা করতে মজা লাগছে। এই খবর শোনার পরও মজা আসে। 50 পেরিয়ে যাওয়া শরীরটাকে একসময় অন্যের নেশায় ধরানো হয়েছিল। সারা জীবন ধরে কত অন্ন ভোগ করে গেলাম। লেখা হলো না। আজকাল মৃত্যু সংবাদ শুনলে অস্বস্তি হয়, মন খারাপ হয় না। এই সেদিন আমার এক বয়স্ক আত্মীয়া মারা গেলেন। মৃত্যুর আগের মুহূর্তে আমার কলেজে পড়া মেয়ে তার স্কুলে পড়া বোনকে ডেকে নিয়ে গেল এই বলে, তাড়াতাড়ি আয়, জীবনে এই প্রথম একটা দারুণ অভিজ্ঞতা পাবি। ভদ্রমহিলার প্রাণ যখন চলে গেল, তখন ওদের চোখে দেখেছিলাম শুধু বিস্ময়। ওদের বয়সে এই অবস্থায় স্থির থাকতে পারতাম না। ওই নিরাসক্ত হয়ে থাকার ধরন এদের মধ্যে এসে গেছে এই বয়সে, যা আমার মধ্যে এলো কত টানাপোড়েনের মধ্য দিয়ে, সময়ের পর সময় পার করে। অথচ অন্যান্য মৃত্যু সংবাদ যেভাবে আসে আমাকে পাশ কাটিয়ে চলে যায়, এবার তেমন হলো না। দেবুর মুখ, নানান ঘটনা ছায়ার মতো দুলতে থাকলো গোটা দিন। অথচ টেলিফোন না করা পর্যন্ত ও বেঁচে ছিল আমার কাছে। এক জীবনে দেখা কয়েকশো বা হাজার পরিচিত মুখের সঙ্গে মিলেমিশে মনের কোণে কোথাও ধুলো চাপা পড়েছিল। ও বেঁচে থাকতে এখন আর আমার কাছে মূল্যবান ছিল না। কোনো টান ওর সম্পর্কে অনুভব করতাম না বলেই যোগাযোগ ছিল না। যেহেতু দেবু আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেনি, তাই ধরে নিচ্ছি ওরও আমার সম্পর্কে কোনো টান থাকার কথা নয়। কিন্তু এখন আমার শিউলির কথা মনে পড়ছে। শিউলির সঙ্গে দেবুর ছাড়াছাড়ি হয়েছিল 75 সালে। তাও তো প্রায় 20 বছর হয়ে গেল। যাদবপুর সেন্ট্রাল রোডে শিউলির বাপের বাড়ি। সেখানে ফিরে গিয়েছিল সে। মাঝে মাঝে মনে হতো যোগাযোগ করি, কিন্তু পরিস্থিতি আরো খারাপ হতে পারে ভেবে করিনি। আমার ঠিকানা পাওয়া কারো পক্ষে অসম্ভব নয়। তবু শিউলি চুপচাপ থেকেছে। দেবুর মতো ওর কথাও মনে পড়তো না ইদানিং। দেবু ও শিউলির ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু ডিভোর্স হয়েছে কিনা আমি জানি না। শিউলি এখন কি করছে, আবার দেবুর সঙ্গে সমঝোতা হয়েছে কিনা তাও অজানা। সেটা যদি না হয়ে থাকে, তাহলে দেবুর মৃত্যুর খবর শিউলি কি পেয়েছে? মাঝে মাঝে মানুষের মাথায় ভূত চাপে, আমারও চাপলো। পুরনো ডায়েরি খুঁজতে লাগলাম, কিন্তু শিউলির ঠিকানাটা পেলাম না। সেন্ট্রাল রোডের কথা মনে আছে। 22 বছর আগে দেবু আমাকে জোর করে নিয়ে গিয়েছিল ওদের বাড়িতে। দুপুরের পর মনে হলো শিউলির সঙ্গে আমার দেখা করা উচিত। 22 বছরে ওই বাড়ির কি পরিবর্তন হয়েছে জানা নেই, তবু গেলে কি এমন অসুবিধা হবে। যাদবপুরের রাস্তাঘাট এখন বেশ চওড়া হয়েছে, দোকানপত্রের সঙ্গতের ছাপ। সেন্ট্রাল রোডে ঘুরে প্রথমবার বাড়িটা চিনতে অসুবিধে হলো। নাম্বার জানা নেই, শিউলির বাবা বা তেমন কারো নামও জানি না। এই সময় মিষ্টির দোকানটা দেখলাম। এরকম একটা দোকান থেকেই দেবু মিষ্টি কিনেছিল শ্বশুর বাড়িতে ঢোকার সময়। মিষ্টিটার নাম গোলাপ সন্দেশ, গোলাপ ফুলের গড়নে তৈরি। কেনার সময় হাসাহাসি করেছিলাম। দোকানটিতে গিয়ে শোকেসে ওই রকম কোনো সন্দেশ দেখতে না পেয়ে ভাবলাম ভুল করেছি। একজন সেলসম্যান প্রশ্ন করতে বললাম সন্দেশটার কথা। সে মাথা নাড়ল, না দাদা, এ দোকানে ওরকম সন্দেশ বিক্রি হয় না। একজন প্রবীণ মানুষ পাশে দাঁড়িয়ে মিষ্টি কিনছিলেন। মুখ ঘুরিয়ে বললেন, হতো অনেক আগে, তখন মালিক ছিলেন মধুসূদন ঘোষ। তোমরা তখন কোথায়? আমি প্রবীণকে বললাম, আপনি তাহলে এ পাড়ায় দীর্ঘকাল আছেন? হ্যাঁ, জন্মস্তক। তা হঠাৎ গোলাপ সন্দেশের সন্ধানে এখানে? তাকে আমার সমস্যার কথা বললাম। তিনি মাথা নাড়তে লাগলেন। এভাবে বাড়ি বের করা খুব মুশকিল। এই মিষ্টির দোকানের আশেপাশে বললেন না? এত সব নতুন বাড়িঘর তৈরি হয়ে গিয়েছে যে চেনাই মুশকিল। ও হ্যাঁ, ওই গলির মধ্যে সত্যসাধন বাবু থাকতেন। ওর মেয়ের বিয়ে হয়েছিল ডুয়ার্সে। বিয়ের কয়েক বছরের মধ্যেই মেয়েটি বিধবা হয়ে ফিরে আসে। ওখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। ভদ্রলোক যে বাড়িটার কথা বললেন তার দরজা বন্ধ। ওপরের ঘরে আলো জ্বলছে।
শিউলি তো বিধবা হয়ে ফিরে আসেনি। বেল টেপা অর্থহীন। তবুও এখান থেকে যদি কোনো খোঁজ বের হয়। দরজা খুলল এক যুবক। কাকে চাই? শিউলি আছেন? সরাসরি জিজ্ঞাসা করলাম। পিসি তো এখানে থাকেন না, আপনি কোত্থেকে আসছেন? আমি কলকাতায় থাকি। পিসির সঙ্গে কি দরকার? দরকার ছিল ভাই। পিসি এখন মালদায়, ওখানকার গার্লস স্কুলে পড়ান। কলকাতায় আসেন খুব কম। যদি তেমন দরকার থাকে তাহলে ওখানে যোগাযোগ করতে পারেন। এরপর আর দাঁড়ানোর কোনো মানে হয় না। ফিরে আসার সময় আফসোস হয়, শিওলের সঠিক ঠিকানা জেনে আসা হলো না। মালদহে নিশ্চয়ই একাধিক গার্লস স্কুল রয়েছে। রাতে ঘুম এলো না। ইদানিং আমি খুব শুদ্ধ জীবনযাপন করি। সিগারেট খাই না, মদ স্পর্শ করি না, কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলায় থাকি না। এসব ব্যাপারে অভ্যস্ত হয়ে পড়লে জীবন ঠিকঠাক বয়ে যায়। রাত্রে ঘুমের অসুবিধা হয় না। আমারও হতো না, কিন্তু আজ ঘুম এলো না। বারংবার দেবু সামনে এসে দাঁড়াতে লাগলো। একটা সময় মনে হচ্ছিল আমি কড়া হুইস্কির তীব্র গন্ধ পাচ্ছি। ধড়ফড়িয়ে উঠে বসলাম। আমি থাকতাম চা বাগানে, বাবা সেখানে কাজ করতেন। দেবু থাকতো চা বাগানের বাইরের গঞ্জে। সেখানেই আমাদের পাঠশালা। দূরত্বটা ৮ কিলোমিটারের বেশি নয়। আমরা চারজন খুব বন্ধু ছিলাম। দেবু ছিল খুব ফর্সা, লাজুক, একটু দুলে দুলে হাঁটতো। আমাদের দুটো পরিবার খুব ঘনিষ্ঠ ছিল। দেবুর দিদিরা সব ডানা কাটা সুন্দরী ছিলেন। আমরা ওদের দু চোখ ভরে গিলতাম। কিন্তু যেহেতু আমাদের দৃষ্টিতে তখনও সারল্য ছিল, তাই আমরা ওদের লক্ষ্মী সরস্বতী বা দুর্গার সঙ্গে তুলনা করতাম। আমি আর দেবু পড়াশোনা করতে চলে এলাম শহরে। গরম বা শীতের ছুটিতে যেতাম চায়ের বাগানে। অন্য দুইজন কাছাকাছি স্কুল থেকে কোনো মতে পাশ করে ব্যবসায় নেমে পড়েছিল। দেবু গেল ইঞ্জিনিয়ারিং পড়তে। পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল সে। ততদিনে দেবুর দিদিদের বিয়ে হয়ে গেছে। বিয়ের পর কেন জানি না ওদের আর তেমন সুন্দরী বলে মনে হতো না। হয়তো আমাদের দেখার চোখও বদলে গিয়েছিল। বয়স্কা মেয়েদের দিকে মন না দিয়ে সমবয়সীদের সান্নিধ্য পাবার ঝোঁক এসে গিয়েছিল জ্ঞান বৃক্ষের ফল খাওয়ার কারণে। তখনও আমাদের বাড়িতে কঠোর নিয়ম শৃঙ্খলা চালু। পান থেকে চুন খসার জো নেই। মনে পড়ছে সেই পুজোটার কথা। আমি আর দেবু কলেজের ছুটিতে বাগানে যাওয়ায় বন্ধুরা খুব খুশি। অত বড় চা বাগানে একটাই পুজো হয়। 10 মাইল বাদে জঙ্গল পেরিয়ে আর একটা পুজো। বিকালবেলায় আমরা সেজেগুজে মণ্ডপের সামনে থাকতাম। তখন আশেপাশের চা বাগানগুলো থেকে লরি অথবা জিপে বোঝাই হয়ে মানুষ আমাদের ঠাকুর দেখতে আসতো। নাংডালা, চীনাগুড়ি, সরুগা, বান্ধাপানি, এমন কত চা বাগানের গাড়ির জন্য আমরা হাপিত্তেশ করে বসে থাকতাম। গতবার যে বাগানের গাড়িতে কোনো সুন্দরীকে দেখেছিলাম, সেই গাড়ি কখন আসবে এই জল্পনা করতাম। গাড়িটি এলে টুলে পা দিয়ে মেয়েটি তার আত্মীয়দের সঙ্গে নিচে নামবে, দল বেঁধে ঠাকুরের সামনে গিয়ে নমস্কার করবে, এপাশ ওপাশ তাকাবে এবং গাড়িতে ফিরে যাবে। এই আসা যাওয়া দেখতে দেখতে আমরা শুধু তর্ক করব মেয়েটির নাকের ডগায় মুক্তোর মতো ঘাম ছিল কিনা। ওইটুকুই আমাদের আনন্দ। আমরা চারজন বসেছিলাম। কি মনে হতে আমি এগিয়ে গিয়ে প্রসাদ দেবার দায়িত্ব নিলাম। নানা রকমের প্রসাদ লোক বুঝে দিতে হয়। এই সময় কারবালা চা বাগানের লরি এসে দাঁড়ালো। মহিলা এবং পুরুষরা যখন নামছিলেন তখনই আমার নজর একজনের উপর স্থির হলো। খুব ফর্সা নয় সে, কিন্তু বেতের মতো শরীর, টানা টানা চোখ আর উদাস করা চুল নিয়ে সে যখন সঙ্গিনীদের সঙ্গে এগিয়ে এলো ঠাকুরের কাছে, তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। তারপরে খেয়াল হতে প্রসাদ দিতে আরম্ভ করলাম। সেই মেয়ে যখন সামনে এলো তখন তার হাতে দুটো বড় সন্দেশ দিতে দ্বিধা করলাম না। সে হাত না সরিয়ে বলল, আমাকে বরং এক টুকরো ফল দিন। ফল তো সবাইকে দেয়া হচ্ছে, সন্দেশ বিশিষ্টদের। জিজ্ঞাসা করলাম, কেন, সন্দেশ খাওয়া হয় না? হাসল সে। তখনই তার গজ দাঁত দেখতে পেলাম। না, মোটা হয়ে যাব। পাশের মোটা মহিলাকে আমি ফল দিয়েছিলাম। তিনি বললেন, ঢং করিস না তো, প্রসাদ খেলে কেউ মোটা হয় না। না খাবি তো আমাকে দিয়ে দে। বলতে বলতে তিনি নিজেই নিয়ে নিলেন। যেন রক্ষে পেল এমন ভঙ্গিতে মেয়েটি সরে গেল সামনে থেকে।
আমার খুব ইচ্ছে করছিল তাকে ডেকে কয়েকটা ফল দেই, কিন্তু তার আগেই ওরা লরির দিকে ফিরে গেল। এ বাগান থেকে অন্য বাগানে যাবে ঠাকুর দেখতে। লরিটা বেরিয়ে গেলে মনে হলো পুজো মণ্ডপ শূন্য হয়ে গেল। আরেকজনকে প্রসাদ দেবার দায়িত্ব দিয়ে বন্ধুদের কাছে এসে দাঁড়াতেই দেবু জিজ্ঞাসা করলো, কি কথা বললি রে এতক্ষণ? বুঝতে পারিনি এমন ভান করেছিলাম। কোন কথা? কার সঙ্গে? ন্যাকামি করিস না। মিস কারবালা তোকে কি বলল? বলল সন্দেশ খায় না। কেন? কেন আবার? হাঁটা দেখে আমার মাথা ঘুরে গেছে। নার্গিসের চেয়েও ভালো। দেবু শ্রী 420-এর গান গুনগুন করতে লাগলো। বিশু বলল, গায়ের রং একটু মাজা। সঙ্গে সঙ্গে দেবু খেকিয়ে উঠল। রং দিয়ে কি হবে? আমাকে তো সবাই ফর্সা বলে, তাতে কি হলো? মিস কারবালা আমার দিকে তাকালো। তপন বলল, তুমি উদ্যম না নিলে কি করে হবে? দেবু কথাটার জবাব দিল না, কিন্তু বুঝতে পারছিলাম ওর মন খুব খারাপ হয়েছে। সেই সন্ধেবেলায় আমাকে এড়িয়ে গেল সে। তখন মনে হচ্ছিল আমার বদলে দেবু যদি প্রসাদ দিত তাহলে ভালো হতো। সামনের বছর কারবালার লরি এলে ওকেই সুযোগটা দিতে হবে। পরের দিন ছিল অষ্টমী। দুপুরে খাওয়া দাওয়ার পরে গল্পের বই পড়ছি। বিশু এসে ডাকলো। পুজো হলো ও ভর দুপুরে বাড়ি থেকে বের হওয়া নিষেধ, কিন্তু বিশু বলল, তোকে দেবু ডাকছে, এখনই যেতে বলল। গতকালের ঘটনার জন্যেই বাড়িতে না বলে বেরিয়ে এলাম। দেবু আর তপন ওদের বাড়ির সামনে কালভার্টের উপর বসেছিল। যাওয়া মাত্র বলল, আমরা কারবালায় যাচ্ছি, তুই যাবি? হঠাৎ? তোর জন্যে। আমি ভেবে দেখলাম কাল তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি। মেয়েটির যদি তোকে ভালো লেগে থাকে আর তোর যদি মেয়েটাকে ভালো লাগে, তাতে আমার কি? ওদের বাগানেও তো পুজো হয়, চল দেখে আসি, দেবু বলল। আমার খুব ভালো লাগলো। দেবু কাল ওরকম করার পর আর আমি মেয়েটিকে নিয়ে কিছু ভাবিনি, কিন্তু এখন মনে হলো গেলে মন্দ হয় না। কিন্তু যাব কি করে? কারবালা বাগান হাইওয়ে থেকে অনেকটা ভেতরে। বাস থেকে নেমে এতটা হাঁটতে হবে? অবশ্য সাইকেলে যাওয়া যায়। দেবু নস্যাৎ করে দিল প্রস্তাবটা। সাইকেলে তো ফেকলুরা যায়, আমরা গাড়ি নিয়ে যাব। বাবার পুরনো গাড়িটা তেল ভরা আছে। গ্যারেজে স্টার্ট দিলে বাবা টের পেয়ে যাবে। তোরা ঠেললে আমি বের করে নিয়ে আসব। আমরা এর আগে ড্রাইভারকে পাশে বসিয়ে দেবুকে ওই গাড়িটা চালাতে দেখেছি। একটা অ্যাডভেঞ্চার হবে এই ভেবে আমরা কেউ তার লাইসেন্সের খোঁজ খবর নিলাম না। ভর দুপুরে দেবুদের বাড়িটা শব্দহীন। সম্ভবত সবাই যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। দেবু স্টিয়ারিংয়ে বসলো আর আমরা তিনজন ঠেলতে লাগলাম। গড়াতে গড়াতে গাড়ি অনেকটা দূর চলে আসার পর দেবু ইঞ্জিন চালু করলো। ভিতরে ঢুকে বুঝলাম গাড়িটার অবস্থা জরাজীর্ণ। সিট বলে কিচ্ছু নেই। স্প্রিং উঠে এসেছে, সেগুলো কোনো মতে বস্তা চাপা দেয়া হয়েছে। আমাদের আজ মহাপুলক। পক্ষীরাজের গতিতে দেবু বাবার অস্টিন গাড়িটা উড়ে চালাচ্ছিল, যা চা বাগান ছাড়িয়ে পিচের রাস্তা ধরে। দেবু ঝুঁকে পড়ে গাড়ি চালাচ্ছে আর আমি কেবলই বলে চলেছি, আস্তে আস্তে। এত নার্ভাস হলে কোনো মেয়ে তোকে পছন্দ করবে না, দেবু বলল। মেয়েদের ব্যাপার তুই জানলি কি করে? হিন্দি সিনেমা দেখে। তাছাড়া আমাদের হোস্টেলের একটা ছেলের বউ আছে, তার কাছ থেকে সব খবর পাই। আমার মনে হলো হয়তো তাই। আমি নার্ভাস হব না। পিচের রাস্তা থেকে গাড়ি ঢুকলো নড়ি বিছানো কারবালা বাগানের রাস্তায়। দেবু বেশ ভালো চালাচ্ছে। দূর থেকে ঢাকের আওয়াজ কানে এলো। ডান দিকে ফ্যাক্টরি রেখে আমরা এগিয়ে যেতেই একটা মাঠ দেখতে পেলাম। মাঠের মাঝখানে মণ্ডপ, ওপাশে অনেকগুলো কোয়ার্টার্স। তখন অসময় বলেই মণ্ডপে কয়েকটা কুচো ছাড়া আর কেউ নেই। গাড়ি থামলো। আমরা ঠাকুরের সামনে পৌঁছে নমস্কার করলাম। বিশু বলল, দূর, এটা একটা পুজো নাকি, আমাদের ধারে কাছে আসে না। দেবু তখন ঠাকুর ছেড়ে কোয়ার্টার্সের দিকে যাচ্ছিল। গাড়ির শব্দ শুনে প্রায় সব কটা বারান্দায় মানুষজন বেরিয়ে এসেছে, কিন্তু তাদের মধ্যে তাকে দেখতে পেলাম না। তপন বলল, কয়েকবার হর্ন বাজালে কেমন হয়? দেবু মাথা নাড়ল। বোকা বোকা ব্যাপার, সবাই ভাববে আমাদের কোনো মতলব আছে। এই সময় একটা ছেলেকে আমাদের দিকে এগিয়ে আসতে দেখলাম। বোঝা গেল সে দেবুর বেশ পরিচিত। ছেলেটি জিজ্ঞাসা করলো, কি খবর? দেবু বলল, তোমাদের ঠাকুর দেখতে এলাম। ছেলে বলল, এবছর ভালো করে সাজাতে পারিনি, সামনের বার সাজাবো। কাল তোমাদের ঠাকুর দেখতে গিয়েছিলাম, খুব ভালো হয়েছে।
দেবু আফসোস করলো, তাই নাকি? ইস, দেখা হলো না। আমরা সন্ধ্যের সময় গিয়েছিলাম। জানি, তোমাদের বাগানের একটা মেয়ে সন্দেশ প্রসাদ নেয়নি, খুব অন্যায় করেছে। তাই নাকি? কে বলো তো? আমি কি করে জানবো? দেবু কাঁধ নাচালো। আমি বললাম, মোটা হয়ে যাওয়ার ভয়ে সন্দেশ খায় না। এবার ছেলেটি মাথা নাড়ল। বুঝতে পেরেছি, ও কলকাতায় থাকে, মাসির বাড়িতে বেড়াতে এসেছে। কলকাতার মেয়ে তো, একটু ডাঁট বেশি। দেবু একটু থিতিয়ে গেল। কলকাতার মেয়ে? হ্যাঁ, তবে আমাদের সঙ্গে ডাঁট দেখায় না। ওই তো ওই কোয়ার্টার্সে থাকে। আঙুল না তুলে ছেলেটি যে বাড়িটি দেখালো, তার বারান্দায় তখনই এসে দাঁড়িয়েছিল সে। খোলা চুল, পরনে স্কার্ট, ভঙ্গি অলস। মণ্ডপ থেকে অন্তত 50 গজ দূরত্ব হলেও আমার মনে হচ্ছিল ও আমাকে চিনতে পারছে। দেবু বলল, কলকাতায় শুনেছি ধুমধাম করে পুজো হয়, সেই সব ছেড়ে এখানে এলো এই গ্রামে? না, 4-5 বছর আগেও এসেছিল। হঠাৎ দেবু বলল, চল, এবার ফিরতে হবে। আমরা হুড খোলা গাড়িতে উঠে বসলাম। আমার নজর সেই বারান্দায়। ইঞ্জিন স্টার্ট করতে করতে চাপা গলায় দেবু বলল, ওইভাবে গিলিস না, লোকে বুঝতে পারবে। চটপট নজর সরিয়ে নিলাম, কিন্তু ইঞ্জিন স্টার্ট নিচ্ছিল না। অনেক বারের চেষ্টায় ফল হলো গো গো আওয়াজ। গাড়ি আওয়াজ করছে অথচ নড়ছে না দেখে কুচুগুলো হাততালি দিতে লাগলো। যেভাবে আমরা গাড়ি থামিয়ে নেমেছি, তাতে যতটুকু সম্ভ্রম আদায় করা গিয়েছিল তার সবই জলাঞ্জলি যেতে বসেছে এখন। দেবুর মুখ লাল হয়ে উঠেছে। আমি আর চোখে দেখতে পেলাম মেয়েটি বারান্দা থেকে নেমে মাঠের গায়ে এসে দাঁড়িয়েছে কৌতূহলে। এই সময় দেবু চাপা গলায় বলল, গাড়ি ঠেলতে হবে, কোনো উপায় নেই। বিশু কাতর গলায় বলল, প্রেস্টিজ পাংচার হয়ে যাবে গুরু, আর একটু চেষ্টা করো। কিসের প্রেস্টিজ? এখানে আর কখনো আসবি নাকি? গাড়ি ঠেল। অতএব আমরা নামতে বাধ্য হলাম। 3জন গাড়ি ঠেলছি দেখে ছেলেটাও হাত লাগালো। পেছন পেছন হাততালি আর চিৎকার নিয়ে ছুটছে কুচোর দল। লজ্জায় কোনো দিকে তাকাচ্ছিলাম না। হঠাৎ ইঞ্জিন প্রাণ পেল। সঙ্গে সঙ্গে আমরা লাফিয়ে উঠে বসলাম গাড়িতে। এত জোরে অ্যাক্সিলেটরে চাপ দিল, গাড়ি তীরের মতো ছিটকে চলল। স্টিয়ারিং ধরে গালাগাল দিয়ে যাচ্ছে দেবু। এতদিন ওকে লাজুক বলে জানতাম, এই মুহূর্তে একদম উল্টো বলে মনে হচ্ছে। গতি বেড়ে যাওয়ায় স্টিয়ারিং নিয়ন্ত্রণে রাখতে পারছিল না সে। ফ্যাক্টরিটা একবার এগিয়ে আসছিল, আবার সরে যাচ্ছিল। এবার বাঁক নিয়ে বাঁ দিকে যেতে হবে। আমরা চিৎকার করে ওকে বললাম, ব্রেক কর, স্পিড কমা। দেবু চেঁচিয়ে উঠল, ব্রেক খুঁজে পাচ্ছি না। এবং তারপরে রাস্তা ছেড়ে গাড়ি ঝাঁপালো চা বাগানের লাগোয়া নর্দমার ওপর। গাড়ি কাত হয়ে যেতে আমি ছিটকে বেরিয়ে গেলাম। নর্দমার কাদার মধ্যে শরীরটা ঢুকে গেল। প্রচণ্ড শব্দ করে গাড়ি থেমে গেল অর্ধেক নর্দমা, অর্ধেক চায়ের গাছে আটকে। পেছনে হই হই আওয়াজ উঠল। কিছুক্ষণ খেয়াল নেই, আমাকে নর্দমা থেকে টেনে তোলা হয়েছে। সমস্ত শরীর কাদায় মাখামাখি। বিশু বা তপনের তেমন কিছু হয়নি, শুধু সামনের কাঁচ ভেঙে দেবুর শরীর নর্দমায় ঢুকে যাওয়ায় সে অজ্ঞান হয়ে গেছে। ইতিমধ্যে বাগানের ডাক্তারবাবু এসে গেলেন। আমাদের শুশ্রূষা চলছিল। বয়স্করা খুব ধমকাচ্ছিলেন ওভাবে গাড়ি চালানোর জন্য। এক পলকে দেখলাম দেবুর পাশে সেই মেয়ে ঝুঁকে রয়েছে, ডাক্তারবাবুকে সাহায্য করছে। কাদা মুছে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে সে। চেতনা ফিরতেই দেবু উঠে পড়ল। বাড়ি যাব। মেয়েটিকে বলতে শুনলাম, সে কি, এই অবস্থায় কি করে যাবেন? আমি এর চেয়ে খারাপ অবস্থা সহ্য করতে পারি, আমার কিছুই হয়নি। একজন বয়স্ক বললেন, আমি তোমার বাবাকে চিনি, তাকে খবর পাঠাচ্ছি, তোমরা এখানে বিশ্রাম নাও, শরীরের ভেতরেও তো কিছু হতে পারে। আমার কিছু হয়নি, দেবু চিৎকার করতে লাগলো। গাড়িটাকে তুলে দিন প্লিজ। তার তাগাদায় সবাই হাত লাগালো। সামনের কাঁচ ভাঙা, সমস্ত গাড়িময় কাদা আর গাছের পাতা। অনেক কষ্টে ওটাকে টেনে তুলতে দেবু জোর করে উঠে বসলো। আর কি আশ্চর্য, একবারেই ইঞ্জিন চালু হয়ে গেল। দেবু হাঁকলো, যে যাবি উঠে বস। বসার জায়গা ছিল না, বস্তা উধাও, কাদা ভর্তি স্প্রিং এর ওপর কোনো মতে শরীরটাকে রাখলাম। বেরিয়ে যাওয়ার আগে মেয়েটির দিকে তাকিয়ে দেবু বলল, ধন্যবাদ। গাড়ি নুড়ি পথ ধরে ছুটছে।
চারজনের চেহারা এই গাড়ির মতনই বিভৎস। তপন চিৎকার করলো, পেট্রোলের গন্ধ আসছে খুব। দেবু গাড়ি থামালো। দুপাশে চা বাগানের নির্জনতায় আমরা চারজন। কোথাও জনমানব নেই। দেখা গেল পেট্রোল পড়তে পড়তে আসছে। দেবু চটপট গাড়ির তলায় ঢুকে পড়ে চিৎকার করলো, কাপড় দে, একটা কাপড় দে, ফুটো আটকাতে হবে। বিশু ধমকালো, ধুত, কাপড় দিয়ে পেট্রোল আটকানো যায় নাকি? তোর গাড়িতে সাবান নেই? সে খুঁজতে লাগলো এবং গাড়িতেই এক টুকরো সাবান পাওয়া গেল। সেটাকে ফুটোর মধ্যে ঢুকিয়ে দিতে দেখা গেল তেল পড়া বন্ধ হয়েছে। গাড়ি হাইওয়েতে উঠে এলো বেশ, কিন্তু আমাদের বাগানের কাছাকাছি হতে আবার তেল পড়তে লাগলো। দেবু তখন মরিয়া। তেল শেষ হবার আগেই গাড়ি গ্যারেজে ঢোকাবে সে, কিন্তু গঞ্জের চৌমাথায় পৌঁছে গাড়ি নিস্তব্ধ হয়ে গেল। কাদা মাখা চারটে ভৌতিক চেহারা এবং তার সঙ্গে মানানসই গাড়ি দেখে বিকেলের গঞ্জের লোকজন ছুটে এলো হৈ হৈ করে। আমরা তখন সারা শরীরে যন্ত্রণা আবিষ্কার করলাম। মুখে মুখে রটে গেল আমরা অ্যাক্সিডেন্ট করেছি। মনে আছে সেই পুজোয় আমরা কেউ বাড়ি থেকে বেরোতে পারিনি। দেবু বিছানায় ছিল দিন সাতেক। তার হাত ভেঙেছিল এবং সেই ভাঙা হাত নিয়ে সে কি করে যে গাড়ি চালিয়েছিল তা ভেবে পাইনি। ওর বাবা ওকে কি শাস্তি দিয়েছিলেন তাও জানা নেই, কিন্তু যখন শুনলাম কারবালা বাগানের ডাক্তারবাবু তার শালীর মেয়েকে সঙ্গে নিয়ে দেবুকে দেখে গিয়েছেন, তখন বুক টাটিয়ে গিয়েছিল। অ্যাক্সিডেন্টের আঘাতও তেমন তীব্র বলে মনে হয়নি। আজ রাতে এই ঘটনাটা মনে এলো। খুবই সামান্য ঘটনা। গতকাল চেষ্টা করলেও হয়তো সবটা মনে করতে পারতাম না। আজ পারলাম এবং তখনই স্থির করলাম আগামীকাল জলপাইগুড়িতে যাব। সেখানে না যাওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। ভোরবেলায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরলাম। গোটা দিন নষ্ট হয় বলে সাধারণত এই ট্রেনটাকে এড়িয়ে চলি আমি, কিন্তু আজ মনে হলো দেরি করতে ভালো লাগছে না। চাইলেই উত্তর বাংলা যাওয়ার টিকিট পাওয়া যায় না। আমার মুখ দেখে কেউ পরিচয় টের পান না, নাম দেখে দু একজন অবাক হয়ে তাকান। আমার ভাগ্য ভালো বলতে হবে, সেই রকম একজন চেকারের দর্শন পেয়ে গিয়েছিলাম। ট্রেন চলতে আরম্ভ করলে মনে হলো আমি একটু বাড়াবাড়ি করছি। দেবও মারা গিয়েছে কয়েকদিন আগে, কিন্তু কার্যত আমার কাছেও মৃত অনেক অনেক দিন আগেই। আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। তাই হঠাৎ আমার মধ্যে এত আবেগ কেন উথলে উঠল বুঝতে পারছি না। তাছাড়া জলপাইগুড়িতে গিয়ে আমি কি করব? দেবুকে তো দেখতে পাবো না। অবশ্য দেবু ছাড়াও তো ওই শহরে আমার অনেক প্রিয়জন আছেন, তাদের সঙ্গে দেখা করে আসা যাবে। দেবু পাশ করেছিল জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। আমি তখন কলকাতায় পড়ি। ছুটি ছাটায় দেখা হয়, গল্প করি। ও তখন বেশ গম্ভীর প্রকৃতির। মাঝে মাঝে বলে, কলকাতায় গিয়েছিলাম, সময় ছিল না বলে তোর সঙ্গে দেখা করতে পারিনি। ও অভিমান করি, কিন্তু ওই পর্যন্তই। তখনও জানি না ও কলকাতায় কেন আসতো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদায় পৌঁছালো 2 ঘন্টা দেরিতে। দুপুর শেষ হতে চলেছে। হঠাৎ আমার মনে পড়ল এখানেই শিউলি থাকে। আর মনে পড়া মাত্র আমি ট্রেন থেকে নেমে পড়লাম। স্টেশনের বাইরে এসে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম গার্লস হাই স্কুল কত দূরে। প্রশ্নের উত্তর পেলাম পরের দিন দুপুরে। মালদহের সব গার্লস স্কুলগুলোতে গতকাল খোঁজ নেওয়া সম্ভব হয়নি। হোটেলে উঠেছিলাম। কেউই বলতে পারছেন না শিউলি কোন স্কুলে আছে। একজন উপদেশ দিলেন স্কুল বোর্ডের অফিসে চলে যান, ওখানে টিচারদের লিস্ট আছে। শেষ পর্যন্ত মালদার বাইরে একটি স্কুলের দারোয়ান বলল, দিদিমণি ক্লাসে, এখনই ছুটি হবে, আপনি একটু অপেক্ষা করুন। গত রাতে হোটেলে উঠেছি। হোটেলের মালিক আমার নামধাম পেয়ে উচ্ছ্বসিত হয়ে বলেছিল, কি সৌভাগ্য, আপনি আমার হোটেলে, বলুন তো কি করতে পারি। অস্বস্তি হয়েছিল, যে কারণে মালদহে থেকে গেলাম তা ওকে বলতে চাইনি। কিন্তু এখানে অপেক্ষা করার সময় সেই কাণ্ড ঘটল। একজন মহিলা আমাকে এমনভাবে দেখতে লাগলেন যেন সিনেমার অভিনেতা দেখছেন। তারপরে তিনি ছুটে গেলেন ভেতরে। একটু বাদেই এক ক্ষীণকায়া প্রৌঢ়া বেরিয়ে এসে নমস্কার করে বললেন, আপনি এখানে? বললাম, এখানকার একজন শিক্ষিকার সঙ্গে আমার দরকার আছে। আসুন আসুন, এখানে বসে থাকবেন কেন? আপনি আমার স্কুলে এসেছেন শুনলে সবাই খুশি হবে। প্রায় জোর করে তিনি তার ঘরে নিয়ে গেলেন। তিনি প্রধান শিক্ষিকা, কিন্তু কয়েক মিনিটের মধ্যে তার ঘর ছাত্রী এবং শিক্ষিকায় ভরে গেল।
এর মধ্যে কয়েকজন আমার লেখা নিয়ে প্রশ্ন শুরু করে দিলেন। খুব রোগা এক শিক্ষিকা বললেন, যাই বলুন আপনার লেখায় আগের মতো ধার নেই। আর একটা উত্তরাধিকার লিখতে পারছেন না কেন? আমি হাসলাম। এসব প্রশ্নের জবাব দেয়া যায় না, আর দিলে ওর ভালোও লাগবে না। প্রধান শিক্ষিকা ধমকালেন, এসব কি কথা? হ্যাঁ, উনি আমাদের অতিথি, ওর সঙ্গে এই ভাষায় কথা বলছো কেন? যাও যাও, তোমরা এ ঘর থেকে যাও। ঘর খালি হলে প্রধান শিক্ষিকা বললেন, আপনি কিছু মনে করবেন না। এই সময় যে ঘরে এলো তাকে রাস্তায় দেখলে আমি অনায়াসেই চিনতে পারতাম। এতগুলো বছরেও সে সময়কে একটুও কর্তৃত্ব করতে দেয়নি। সেই একই ছিপছিপে শরীর, শুধু তাতে ব্যক্তিত্বের প্রলেপ পড়েছে। সে কোনো কথা বলার আগেই বললাম, কি শরীর টরীর ভালো? কি কাণ্ড, আপনি এখানে? এলাম। তা তো দেখতেই পাচ্ছি, বিখ্যাত লোকেরা এলে স্বাভাবিক জীবন নষ্ট হয়ে যায়। পুরো ক্লাস করতেই পারলাম না, আমার ছাত্রীরা আপনাকে দেখবে বলে অপেক্ষা করছে। প্রধান শিক্ষিকা ঘড়ি দেখলেন, আর 5 মিনিটও বাকি নেই ছুটি হতে। তাহলে চলুন, যেতে যেতে কথা বলি। স্কুলের চৌহদ্দি পার হবার সময় মজা লাগছিল। আমার বিভিন্ন উপন্যাসের চরিত্রগুলোর নাম এলোপাথাড়ি উড়ে আসছিল। অস্বীকার করব না, প্রীত হচ্ছিলাম। বাইরে বেরিয়ে শিউলি বলল, কোথায় পৌঁছেছেন? তেমন কোথাও নয়। কিন্তু শরীর তো মিথ্যে কথা বলছে না। তার মানে সুখী সফল মানুষের ছাপ আপনার শরীরে। মোটা হয়েছি বলুন? হ্যাঁ, আপনার আগের ছিপছিপে শরীরটার কথা মনেও করা যাচ্ছে না আপনাকে দেখে। আপনি কিন্তু ঠিক আছেন। যার আবাহন নেই বিসর্জনও নেই, সে ঠিক থাকে। কিন্তু আপনাকে তো আমার ডেরায় নিয়ে যাওয়া চলবে না। 3 জন মহিলা থাকি 2 কামরায়, ওদের অস্বস্তি হবে। আপনি যদি বিখ্যাত না হতেন তাহলে স্কুলেই কথা শেষ করতে পারতাম। আমি কি আপনাকে বিব্রত করছি? কিছুটা। আমার সঙ্গে কেউ দেখা করতে আসে না, এতেই আমি অভ্যস্ত। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমার হোটেলে যেতে পারি। চমৎকার। কালই মালদহের মানুষ খলবলিয়ে উঠবে। তার চেয়ে হাঁটতে হাঁটতে কথা বলাই ভালো। আপনার তাতে অসুবিধে নেই তো? এভাবে কথা বলা যায় শিউলি? শেষ পর্যন্ত আমরা রিক্সা নিলাম। শিউলি থাকে মালদহের মোকাদমপুরে, সেখান থেকে স্কুলে যাতায়াত করে। অতএব সে আমাকে স্টেশনে নিয়ে এলো। বিকেল নেমে এসেছে। স্টেশনের প্ল্যাটফর্মের এক প্রান্তে শূন্য বেঞ্চি পেয়ে বসলাম আমরা। শিউলি বলল, এবার বলুন। বলছি, তার আগে সত্যি করে বলো তো, আমাকে দেখে তোমার প্রতিক্রিয়া কি? মাথা নাড়ল শিউলি, বলবো না। তাহলে তো চুকেই গেল। চুকে তো অনেকদিন আগেই গিয়েছে, তাই না? শিউলি, তুমি এমন ভাবে কথা বলছো, আমি তো তোমার শত্রু নই। আপনার তাই মনে হয়? ভালো। এরকম কথা শুনতে হবে জানলে মালদায় নামতাম না। নামতাম না মানে? আমি জলপাইগুড়ি যাচ্ছিলাম। আমার খোঁজ পেলেন কি করে? তোমাদের যাদবপুরের বাড়িতে গিয়েছিলাম। হঠাৎ? চোখ বড় করে তাকালো সে। অনেক অনেক বছর আগে যেমন তাকাতো। অনেকক্ষণ থেকেই মনে হচ্ছিল যেভাবে দেবুর খবর ওকে দেব ভেবেছিলাম তা দেয়া যাবে না। এমন নিস্পৃহ এবং কাট কাট কথার মেয়ের কাছে খবরটা যে মূল্যবান নয় তা বুঝতে অসুবিধে হচ্ছিল না। কিন্তু কিভাবে বলা যায়? বললাম, হঠাৎই চলে এলাম। আপনি কি করে লেখেন জানি না। কেন? কিছু কিছু সম্পর্ক নিয়ে ছেলে মানুষই করা যায় না। আমি কি সেরকম কিছু করেছি? আমি আপনাকে শত্রু মনে করি জানেন না? তাহলে দেখছি দেবুর সঙ্গে কিছু ব্যাপার তোমার মিল হতো। তার মানে সেও আমাকে শত্রু ভাবতো। কে কি ভাবতো তা আমার জানার দরকার নেই। শুনুন, আমি এই স্কুলে আজ 15 বছর পড়াচ্ছি। চাকরি শেষ না হওয়া পর্যন্ত পড়াবো। মেয়েদের একা জীবন শুরু করা খুব সহজ করে রাখেননি আপনারা। কিন্তু কোনো মেয়ে যদি একা থাকতে অভ্যস্ত হয়ে যায় তাহলে তাকে সেইভাবে থাকতে দিতে বাধ্য হয় সবাই। চাকরি শেষ হলে কি করব, কোথায় যাব, তাও ঠিক করেছি আমি। বাহ, তাহলে তো সমস্যাই নেই। এখন প্রতি বছর একই বক্তব্য ছাত্রীদের কাছে রেখে যাও। কি বলতে চাইছেন? স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা কতদিন নতুন নতুন কথা বলা বলি করে, কয়েক বছর পরে অসহ্য হলেও সহ্য করে থাকতে বাধ্য হয়, হয় না? আমার অন্তত সেই সমস্যা নেই।
এতদিন বাদে আমার কথা মনে পড়ল কেন? ভুলতে চেয়েছিলাম, ভুলেও গিয়েছিলাম। কিন্তু দেখলাম সেটাই ভুল ভেবেছি। হঠাৎ সে হিংস্র গলায় বলল, শুনুন, আপনার নাম হয়েছে, অর্থ আছে, প্রতিপত্তি, জীবনের অনেক সুখই আপনার করায়ত্ত। আপনি তাই নিয়ে থাকুন। আমি খুব সাধারণ। আমাকে এইভাবেই থাকতে দিন, প্লিজ। কিছু মনে করো না। অনেকক্ষণ থেকেই তুমি এমনভাবে কথা বলে চলেছ যেন আমি তোমার অনেক ক্ষতি করেছি। তুমি আমাকে শত্রু বলেছ, অথচ আমি ভেবে পাচ্ছি না কোন শত্রুতা আমি করেছি। যতদূর পেরেছি তোমার কাছ থেকে দূরে থেকেছি। আমার জন্যে তোমার জীবনে কোনো বিঘ্ন না ঘটুক সেই চেষ্টা করেছি। অথচ আজ তোমার কাছে এসে শুনতে হচ্ছে। আমি কথা শেষ করতে পারলাম না। আপনি কি করে লেখেন? এক কথা বারংবার বলো না। বেশ, আপনি জলপাইগুড়িতে যাচ্ছিলেন, মালদায় নামলেন কেন? তোমার সঙ্গে দেখা করতে। এত বছর বাদে সেটা করতে আসা বিলাসিতা নয়? না, আমার মনে হয়েছে খবরটা তোমাকে জানানো দরকার। কি খবর? তোমার সঙ্গে দেবুর শেষ দেখা হয়েছিল কবে? এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে যাব কেন? প্লিজ তর্ক করো না। মনে করতে পারছি না, অনেক অনেক বছর আগে। তোমাদের ডিভোর্স হয়েছিল? সে কোর্টে গিয়ে ডিভোর্স নিয়েছে কিনা আমি জানি না। তুমি নাওনি? প্রয়োজন ছিল না। যেদিন ওদের বাড়ি ছেড়ে কলকাতায় চলে গিয়েছিলাম সেই দিনই আমার মন ওকে সম্পূর্ণ ছেড়ে এসেছিল। কাগজে কলমে করার দরকার মনে করিনি। দেবু নেই। এতক্ষণ পরে শব্দ দুটো বলতে পারলাম। নেই মানে? একটা অ্যাক্সিডেন্টে দেবু মারা গিয়েছে। আপনি জানলেন কি করে? যোগাযোগ ছিল? না, কাগজে দেখলাম। ওর নাম ছাপা হয়নি। সন্দেহ হতে খোঁজ নিয়ে জেনেছি। তারপরেই মনে হলো আমার জলপাইগুড়ি যাওয়া দরকার। কেন মনে হলো? জানি না। তখন আমাকে খবর দিতে যাদবপুরে গেলেন, তাই তো? আমি উত্তর দিলাম না। বন্ধুর মৃত্যু সংবাদ জানার পর আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছে হলো। শিউলি, চলুন। সে উঠে দাঁড়ালো। আমার এখানে বসে থাকতে একটুও ভালো লাগছে না। আমরা হাঁটতে শুরু করলাম। ও বেশ জোরে হাঁটছে। লক্ষ্য করলাম বিবাহিতা মহিলার কোনো চিহ্ন শরীরে সে রাখেনি। তার মানে বৈধব্য ওকে স্পর্শ করছে না। স্টেশনের বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করল, আপনি কবে জলপাইগুড়িতে যাচ্ছেন? আজ রাতের দার্জিলিং মেল ধরব। শিউলি রিকশা ডাকলো। বলল, এলাম। কোনো বাড়তি কথা না বলে সে চলে গেল। পরিস্থিতি এমন ভারী হয়ে গিয়েছিল যে আমি আর কথা বলতে পারলাম না। নিজেকে খুব বিধ্বস্ত লাগছিল। কি দরকার ছিল এখানে আসার? বেশ তো ছিলাম। হঠাৎ কেন যে আবেগ উথলে উঠল। সরলভাবে শিউলির কাছে গিয়ে অপমানিত হলাম। দেবুর মৃত্যুর খবর পাওয়া মাত্র কিরকম গুটিয়ে গেল ও। এ থেকে প্রমাণিত হচ্ছে মুখে যাই বলুক, দেবু সম্পর্কে সে যথেষ্ট দুর্বল ছিল। হয়তো, হয়তো কেন, নিশ্চয়ই দেবুকে নিজের মতো করে ভালোবাসতো। দার্জিলিং মেল মালদহে আসে রাত 2টোর পর। হোটেলে ফিরে এসে একবার ভেবেছিলাম অমন অসময়ে ট্রেন ধরতে যাওয়ার কোনো মানে হয় না। সারা রাত ঘুম হবে না, বরং কাল দুপুরে ট্রেন ধরব। কিন্তু মালদহে আরো 18 ঘন্টা থাকতে ইচ্ছে করছিল না। রাত 12টা নাগাদ রিক্সা নিয়ে স্টেশনে চলে এলাম। আশ্চর্যকাণ্ড, মালদহের কোটায় টিকিট পাওয়া গেল। আমি রাত জাগতে পারি না, অথচ ওয়েটিং রুমে গিয়ে বিশ্রাম নিতে সাহস পেলাম না। যদি ঘুমিয়ে পড়ি তাহলে সব পণ্ড হবে। কিন্তু কতক্ষণ পায়চারি করা যায়? খবর নিয়ে জানলাম লেট থাকার দরুন দার্জিলিং মেল 3:30টার আগে স্টেশনে ঢুকবে না। আমি দেখেছি আগ বাড়িয়ে ভালো কাজ করতে গেলেই একটার পর একটা বিপত্তি ঘটে। ওয়েটিং রুমে জায়গা নেই। প্ল্যাটফর্মের একপাশে খালি বেঞ্চি পেয়ে বসে পড়লাম। মাথার উপর তারায় ছাওয়া আকাশ। ওই আকাশ থেকে হিম পড়ার সম্ভাবনা কম। দেবু এখন কোথায় জানি না। মৃত্যু মানুষকে সমস্যা থেকে পালিয়ে যেতে সুযোগ দেয়। দেবু যে জীবনযাপন করত তাতে মনেই হতে পারে সে মৃত্যুর দেখা পেতে উৎসুক ছিল। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ও চাকরি করেনি। আমরা যে সময় বিশ্ববিদ্যালয়ের শেষ ধাপে, ভবিষ্যৎ কি জানি না, তখন দেবু ভালো চাকরির সুযোগ ছেড়ে দিয়ে ব্যবসা করবে বলে ঠিক করল। ওর এক ধনী ইঞ্জিনিয়ার বন্ধু টাকা জোগালো। জলপাইগুড়ির এক মন্ত্রী তখন পূর্ত দপ্তরের দায়িত্বে। অতএব দেবুদের ব্রিজ বা রাস্তা বানানোর কাজ পেতে
অসুবিধে হচ্ছিল না। ১ বছর পরে গিয়ে দেখি ওর চেহারা বেশ ঝকঝকে হয়েছে। ইতিমধ্যে ১ লাখ টাকা লাভ করেছে সে। জিপ কিনেছে। জিপের ড্রাইভারের নাম মন্থর। তখন একটা বড় কনস্ট্রাকশনের কাজ চলছিল ওদের। দেবু আমাকে তার জিপে তুলে সাইটে নিয়ে গেল। মন্থর গাড়ি চালাচ্ছিল। হেসে বলেছিলাম, অদ্ভুত নাম তো। হ্যাঁ, গাড়ি চালায় গরুর গাড়ির স্পিডে। তাতে অবশ্য মা খুশি হয়। মাসিমা কেমন আছেন? ভালো নয়, বিয়ের জন্য তাগাদা দিচ্ছে। বিয়ে? তোর? এখনই বিয়ে করবি? কেন নয়, রোজগার করছি। মেয়ে দেখেছেন মাসিমা? মা কেন দেখবেন, আমি দেখে রেখেছি। সে কি রে? কে? তুই জানিস, শিউলি। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। যাদবপুরের সেই মেয়ের নাম যে শিউলি তা জেনেছি, কিন্তু সে তো অনেকদিন আগের কথা। তখন আমরা প্রায় নাবালক ছিলাম। আমি দেবুর কপালের দিকে তাকালাম। সে হাসলো। দাগটা দেখছিস? আছে। ওই অ্যাক্সিডেন্টের চিহ্নটা যতদিন থাকবে ততদিন শিউলিও থাকবে। তোর সঙ্গে ওর যোগাযোগ আছে? ইয়াস, আছে। আমি কলকাতায় গেলেই ওর সঙ্গে দেখা করি। উই লাভ ইচ আদার। হাসতে হাসতে বলল দেবু। খবরটা আমাকে একটুও কষ্ট দিল না। বিন্দু মাত্র ঈর্ষান্বিত হলাম না, বরং একটু একটু করে ভালো লাগতে লাগলো। হেসে বললাম, অ্যাক্সিডেন্টটা তোর উপকারেই লেগেছে। হ্যাঁ, ও যেদিন ডাক্তারবাবুর সঙ্গে আমাকে দেখতে এসেছিল সেদিন একা পেতেই ঠিকানা জিজ্ঞাসা করেছিলাম। ও দিয়েছিল। ব্যাস, তারপর থেকেই চিঠি লেখালেখি। মাসিমা রাজি হয়েছেন? আপত্তি করেছে খুব। সব মা বাবাই চায় ছেলের বউ নিজের পছন্দ মতো নিয়ে আসতে। জাত নিয়েও ফ্যাকরা তুলছেন। তবে মেনে নিতে হবে, এটা ওরাও জানে। আমি শিউলিকে মনে করার চেষ্টা করছিলাম। পুজোর সময় যা দেখেছি তাও কয়েক বছর তো হয়ে গেল। এর মধ্যে নিশ্চয়ই আরো সুন্দরী হয়েছে। সেটা এমন একটা বয়স যে বয়সে মনে হতো মেয়েরা যত বড় হয় তত সুন্দরী হয়। কলকাতার মেয়ে শিউলি জলপাইগুড়িতে এসে থাকবে এটা ভাবতে খুব ভালো লাগছিল। আমি কলকাতায় থাকি, তবু আমার সঙ্গে শিউলির কোনো যোগাযোগ নেই। অথচ জলপাইগুড়িতে থেকেই দেবুর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল। এটা দেবুরই কৃতিত্ব। ওর সাইডে গিয়েছিলাম। ওর পার্টনার বন্ধু ব্যস্ত ছিল। দেবুকেও ব্যস্ত হয়ে যেতে দেখলাম। যে কর্তৃত্ব নিয়ে সে শ্রমিকদের সঙ্গে কথা বলছিল তা আমাকে অবাক করলো। মনে হলো দেবু এখন সত্যিকারের পূর্ণ ব্যবসায়ী। আমি এই বয়সে ওই ব্যক্তিত্ব অর্জন করিনি। এক ফাঁকে দেবু কাছে এসে বলল, আমার পার্টনারকে দেখে কি মনে হয়? ভালো। এমনিতে সব ভালো, শুধু সন্ধ্যের পর মদ খায়। সে কি রে, এই বয়সেই? আর বলিস না। ঝগড়া করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। দেখবি আয়। দেবু আমাকে একটা কুয়োর কাছে নিয়ে গেল। মনে হচ্ছে এই কুয়ো ব্যবহার করতে হয় না। কুয়োতে জল নজরে এলো না। দেবু বলল, ভালো করে দেখ। বোতল দেখতে পাবি, রামের বোতল। শেষ করে এখানে জমা করছে। মরবে একদিন। আজ মালদহ স্টেশনের প্ল্যাটফর্মে এই নির্জন রাত্রে বেঞ্চিতে বসে কথা মনে বাজল। মরবে একদিন। প্রত্যেকটা মানুষকেই তো একদিন না একদিন মরতে হয়। দেবুর সেই পার্টনার আজ বেঁচে আছে কিনা জানি না। বছর দুয়েকের মধ্যে ওদের ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু দেবু কি জানতো তাকেও মরতে হবে তাড়াতাড়ি? আবার তাড়াতাড়ি বা বলি কি করে? 50-এ লোকে এককালে সংসার ত্যাগ করে বনে যেত। বনে যাওয়া তো মরে যাওয়ারই সামিল। আজ মানুষের সব দিক থেকে আয়ু বেড়েছে। আগে 40-এ যাকে বুড়ো বলে মনে হতো, এখন তাকে 60-এও তা মনে হয় না। 50-এ পৌঁছে বিয়ে করে ছেলের বাবা হয়েছেন আমার এক বন্ধু। আগেকার মানুষেরা মৃত্যু ভয়ে 40 পার হলেই গুটিয়ে থাকতেন। এখন ওসব চিন্তা মাথায় বড় একটা আসেই না। তা সত্ত্বেও পৃথিবীর সব মানুষ তো মরবেই একদিন। উঠে দাঁড়ালাম। অদূরে আলোকিত প্ল্যাটফর্ম। এক কাপ চা খেলে কেমন হয়? না, থাক। মাঝরাতে চা খেলে শরীর বিগড়াতে পারে। আজ থেকে 20 বছর আগে হলে এমন কথা মনেই আসতো না। হাঁটতে হাঁটতে ওয়েটিং রুমে চলে এলাম। বসার জায়গা যারা পেয়েছিল তারা তো ভাগ্যবান। সেই অবস্থাতেই ঘুমাচ্ছেন। যারা পাননি তাদের অনেকেই মেঝেতে চাদর বিছিয়ে গভীর ঘুমে মগ্ন। হঠাৎ একজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। শিউলি এগিয়ে এলো। বসবেন? যেন কিছুই হয়নি। আমরা অনেকক্ষণ এসেছি।
সে বলে, যেন কিছুই হয়নি। আমরা অনেকক্ষণ এসেছি। সে বসেছিল, আমি জায়গা পাইনি, তাই যেন আমাকে বসতে বলল। জিজ্ঞাসা করলাম, এখানে? দার্জিলিং মেল ধরবো। সে কি? অবাক হচ্ছেন কেন? খবরটা যখন দিতে এসেছিলেন তখন কি ভাবেননি আমিও আপনার সঙ্গে যেতে পারি? বাড়ি ফিরে মত পাল্টালাম। হেডমিস্ট্রেসকে জানিয়ে দিয়েছি আমার কয়েকদিনের ছুটি দরকার। রিজার্ভেশন করতে এসে দেখলাম আপনার পাশের সিটটাই আমি পেয়ে যাচ্ছি। বসুন, নইলে চেয়ার দখল হয়ে যাবে। আমি তখন ঝড়ের মধ্যে পড়েছি। যত তিক্ততাই আসুক, এককালে তো সুসম্পর্ক ছিল, তাই দেবুর খবর শিউলিকে দেয়া প্রয়োজন মনে করেছিলাম। কিন্তু সে যে যেতে চাইতে পারে, তা কল্পনা করিনি। জলপাইগুড়িতে আমার আত্মীয়রা আছেন, আমি সেখানে উঠব। শিউলি কোথায় থাকবে? ডিভোর্স না হলেও দেবুর বাড়িতে কি ও গ্রহণীয় হবে? নিশ্চয়ই না। তাহলে ওর যাওয়া মানে সমস্যা বাড়ানো। অথচ এসব কথা আমি বলি কি করে? তুমি কেন যাচ্ছ? আপনি কেন যাচ্ছেন? আমরা বাল্যবন্ধু ছিলাম, খবরটা শুনে খারাপ লেগেছে, সেই টানেই যাচ্ছি। ঠিক, এককালে আমরা স্বামী স্ত্রী ছিলাম, ধরে নিন সেই টানেই যাচ্ছি। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপত্তি আছে। বিন্দুমাত্র না। মিথ্যে কথাটা যতটা সম্ভব সহজ গলায় বললাম। ট্রেন এলো, দুটো সিট পাশাপাশি। আমি লক্ষ্য করেছি ট্রেনে কিছু অদ্ভুত ধরনের যাত্রী থাকেন। এরা মাঝরাত্রেও ঘুমন না, গল্প করেন, চা খান। একটি ছেলে বলল, এখন তো ভোর হতে দেরি নেই, বৌদি আপনারা কি ঘুমাবেন? শিউলি আমার দিকে তাকালো। বৌদি শব্দটি তাকে স্বস্তি দেয়নি। বললাম, হ্যাঁ ভাই, ঘুমাবো। আপনাদের অসুবিধে হলেও কিছু করার নেই। আমি শুয়ে পড়লাম। মাঝখানের বাঙ্ক খোলা হওয়ার কারণে শিউলিকে নিচে শুতে হলো। খুব পরিশ্রান্ত ছিলাম, রাত জাগার অভ্যেসও নেই। ঘুম ভাঙলো যখন, তখন দিনের আলো ফুটেছে। উল্টো দিকে বসা ছেলেটি মন্তব্য করলো, দাদা জেগেছেন? রাগ হলো, কিন্তু মুখে কিছু বললাম না। আজকাল 3 টিয়ারে ট্রাভেল করতে যে চাই না, তার যথেষ্ট যুক্তি আছে। গায়ে পড়ে কথা বলার স্বভাব বাঙালির মতো আর কারো নেই। নোংরা, ভিড়, জবরদখল এসব তো আছেই। 5 মিনিটের আলাপে কি দিয়ে গতকাল ভাত খেয়েছি জানতে চায় বঙ্গসন্তানী। এনজেপি পৌঁছানো পর্যন্ত আমরা তেমন কথা বললাম না, কারণ আমাদের কথা কোথায় পৌঁছাবে জানি না, আর তা ওই সহযাত্রীদের কৌতূহল নির্ঘাত বাড়িয়ে দেবে। নিউ জলপাইগুড়ি স্টেশনে একটু দেরিতে দার্জিলিং মেল পৌঁছালে জলপাইগুড়ি শহরে যাওয়ার লোকাল ট্রেনটা আর ধরা যায় না। তখন সাইকেল রিকশায় বাস ধরতে ছুটতে হয়। আজও তাই হলো। শিউলি বলল, বাস স্ট্যান্ডেই চলুন। বললাম, সারা রাত ঘুমাইনি, আর ছোটাছুটি না করে ট্যাক্সি নিয়ে নিচ্ছি। আপনি কোথায় যাবেন? জলপাইগুড়ি। আমি ওদের বাড়িতে যাব। শিউলির দিকে তাকালাম। এত বছর বাদে সে বাড়িতে গেলে কি শিউলি ভালো অভ্যর্থনা পাবে? ছেলের মৃত্যুর পর ওরা কি আলাদা হয়ে যাওয়া বাড়ির বউকে গ্রহণ করতে পারবেন? কিন্তু আমি ওইসব প্রশ্ন করলাম না। জলপাইগুড়ি এখান থেকে মিনিট 45-এ পৌঁছে যাওয়া যায়। দেবুদের বাড়ি সেখান থেকে আরো ঘন্টাখানেক দূরে। বাবা অবসর নেবার পর আমরা ওখান থেকে শহরে চলে এসেছি। এতটা রাস্তা শিউলি একা যাবে? মুহূর্তেই মত বদলে ফেললাম। যেখানে আমার বাল্যকাল এবং যৌবনের প্রথম দিক কেটেছে, সেখানে পরিচিত মানুষের সংখ্যা তো কম নয়। তাদের বাড়িতে আমি স্বচ্ছন্দে উঠতে পারি। শিউলিকে বললাম, এসো। ট্যাক্সিতে উঠে শিউলি বলল, কি দরকার ছিল? একজন স্কুল শিক্ষিকার পক্ষে এভাবে যাওয়া বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। শিউলি, তুমি আমার সঙ্গে যাচ্ছ। আপনার পক্ষে যেটা স্বাভাবিক সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি তর্ক বাড়ালাম না। অ্যাম্বাসাডর গাড়ির পেছনের সিটের দুপ্রান্তে আমরা দুজন বসে। শিউলি জানালা দিয়ে দূরের মাঠ দেখছে। প্রায় একই রকমের চেহারা যা আমি যৌবনের শুরুতে দেখেছি। চোখ বন্ধ করলাম। দেবুর বিয়েতে বরযাত্রী গিয়েছিলাম আমি। সদল বলে ওরা এসেছিল কলকাতায়। দেবুর বড়দা বলেছিলেন, কলকাতার নিয়মকানুন তো তেমন জানি না, তুমিই বরকর্তা। খেটেছিলাম খুব। গোলপার্কে বাড়ি ভাড়া নিয়ে ওরা বিয়েটা দিয়েছিল। বিয়ের আগে কনের সামনে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, চিনতে পারছেন? শিউলি মুকুট মাথায় রাজেন্দ্রাণীর মতো তাকিয়েছিল। জবাব দিতে পারেনি। বলেছিলাম, আপনি তো মোটা হবার ভয়ে সন্দেশ খান না। সঙ্গে সঙ্গে সে হেসে ফেলেছিল। আপনি প্রসাদ দিচ্ছিলেন? ঠিক,
অ্যাক্সিডেন্ট আমারও হয়েছিল। সে চোখ নামিয়ে নিয়েছিল। বউ ভাতে আমি যেতে পারিনি। মাস দুয়েক পরে চা বাগানে গেলে দেবু আমার হাত ধরে নিয়ে গেল তাদের বাড়িতে। মাসিমা খুব অনুযোগ করলেন বউ ভাতে আসেনি বলে। দেবু চিৎকার করে শিউলিকে ডাকছিল। মাসিমা চাপা গলায় আপত্তি জানালেন। আমাকে বললেন, এই এক হয়েছে, নতুন বউয়ের আব্রু থাকবে না? কলকাতার মেয়ে বলে পরপুরুষের সামনে ড্যাং ডেঙিয়ে বেড়াতে হবে। দেবু প্রতিবাদ করল, ও এ বাড়িতে পরপুরুষ? ওর কথা বলছি না, যা ভেতরে গিয়ে দেখা করে আয়। খুবই সূক্ষ্ম, তবু আমার মনে হলো মাসিমা শিউলিকে গ্রহণ করতে বাধ্য হয়েছেন এবং এভাবে সম্পর্ক ঠিক থাকবে না। শিউলি বই পড়ছিল, আমাকে দেখে সেটা রাখলো। আসুন, কবে এলেন? আজই। কেমন লাগছে? ভালো। দেবু বলল, ওটা কথার কথা, একরকম বন্দি দশায় আছে বলতে পারিস। মা যত রাজ্যের নিয়ম শৃঙ্খলা ওর উপর চাপাতে চেষ্টা করছে। প্রথম প্রথম ওরকমই হয়। বললাম, একদিন আমাদের বাড়িতে চলুন। আপনার বন্ধুকে বলুন। শিউলি গম্ভীর হলো। আমি যেতে চাইলে কলকাতার মেয়েদের দুর্নাম হবে। তা কেন? আমি মাসিমাকে বলবো। খানিকটা গল্প করে সেদিন চলে এসেছিলাম, কিন্তু কেবলই মনে হচ্ছিল শিউলি এখানে এসে ভালো নেই। এ কথা দেবুও বলল। তার মা মেয়েদের বেলা যত স্বাধীনতা দিয়েছেন, পুত্রবধূদের বেলায় সেটা দিতে রাজি নন। দেবুর বৌদি তো বছর 8 বাপের বাড়িতেই যান না। মাকে বুঝিয়েও কোনো লাভ হচ্ছে না ওর। ফিরে আসার আগে দেখা করতে গেলাম। সেদিন মাসিমাকে নিয়ে দেবু গিয়েছিল ডাক্তারবাবুর কাছে। আমাকে দেখে শিউলি খুশি হলো। বললাম, আজ কলকাতায় যাচ্ছি। কলকাতায়? শিউলির হাসি উধাও হয়ে গেল। বললাম, মানিয়ে নিন, একটু সময় গেলেই ঠিক হয়ে যাবে। বছরখানেক বাদে আবার গেলাম চা বাগানে। দেবু বিশাল অঙ্কের কাজ পেয়েছে। আমি গিয়েছি, খবর পেয়ে ছুটে এলো। দেখলাম পরিশ্রমের ছাপ শরীরে। বলল, মন মেজাজ খারাপ, শিউলির বাচ্চা হবে না। সে কি? মা চাইছিল নাতির মুখ দেখতে। 9 মাসেও যখন কনসিভ করলো না, তখন ডাক্তার দেখালাম। 3 জনই রায় দিয়েছে সম্ভব নয়। জলপাইগুড়ির ডাক্তার বলেছেন কলকাতায় নিয়ে যা। ও যেতে চাইছে না। কেন? তুই আয় না, বুঝাবি। তখন বয়স অল্প, উৎসাহ প্রচুর। গেলাম। শিউলিকে বেশ রোগা দেখলাম। আমাকে দেখে হাসলো। জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? সঙ্গে সঙ্গে দেবু বলল, আরে তুই ওকে আপনি বলছিস কেন, তুমি বল। বললাম, যাকে বলছি তার তো আপত্তি থাকতে পারে। ধুর, ওর আবার আপত্তি। শিউলি বলল, শুনলেন তো, তা আপনি আমাকে তুমি বলতেই পারেন। দেবুকে দেখলাম একটা কাজের বাহানা করে উঠে যেতে। মাসিমাকে দেখতে পাচ্ছি না। জিজ্ঞাসা করলাম। শিউলি বলল, ছোট মেয়ের বাড়িতে। উনি আজকাল প্রায়ই তার মেয়ের বাড়িতে ঘুরে বেড়ান। কলকাতা যাচ্ছ কবে? কেন? দেবু চাইছে ভালো ডাক্তার দেখাতে। এভাবে একটার পর একটা ডাক্তার আমাকে পরীক্ষা করুক, এটা আমি চাই না। ইতিমধ্যে 3 জন করেছেন, আর তাতে আপনার বন্ধুর ধারণা আমি সতীত্ব হারিয়েছি। সে কি? দ্বিতীয়বার অবাক হলাম। ওকে জিজ্ঞাসা করুন। বেশ তো, কলকাতায় অনেক ভালো মহিলা গাইনি আছেন। ঠিক, কিন্তু যে পরিবার একজন পুরুষ জ্ঞানীর কাছে গেলে সতীত্ব যায় বলে মনে করে, তাদের জন্য বংশবৃদ্ধি করা দরকার বলে মনে করি না। তাছাড়া পরীক্ষা তো একা আমার ওপর হচ্ছে, আপনার বন্ধুর বেলায়ও সেটা হওয়া দরকার, তাই না? নিশ্চয়ই, কিন্তু উনি তাতে রাজি নন। শিউলি বলল, এখানে কিরকম বন্ধা মানসিকতা, আমি তাল রাখতে পারছি না। আপনি বলেছিলেন মানিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। আপনার কথা রাখতে গেলে এ জীবন এভাবেই কাটাতে হবে। ঠিক আছে, দেবু আমার ভালো বন্ধু, তোমাকে আমরা একসঙ্গে দেখেছিলাম। মনে হয় আমি বললে ও কথা শুনবে। পরে দেবুকে একা পেয়ে কিছু বলার আগেই প্রশ্ন করল, তোকে কি বলল? কি ব্যাপারে? আমার বিরুদ্ধে কিছু বলল? তোর বিরুদ্ধে বলেনি, কিন্তু ডাক্তারের কাছে যাওয়া নিয়ে তুই রিয়্যাক্ট করেছিস। দেবু বলল, বাহ, বলেছে। ইয়েস, আমার স্ত্রীর শরীরে অন্য একটা লোক হাত দেবে তা ভাবতে একটুও ভালো লাগে না আমার। অসুখ হলে ডাক্তার দেখবে না? তুই বুঝবি না। আমি বাধ্য হচ্ছি বলতে, তুই মধ্যযুগীয় কথাবার্তা বলছিস। তাই তো বলবি, নিজে বিয়ে করিসনি তো। দেবু,
তুই আধুনিক যুগের ছেলে। ঠিক, কিন্তু আমি এ নিয়ে কথা বলতে চাই না। না বললে তো হবে না। ওকে নিয়ে কলকাতায় আয়, নিজেকেও দেখা। তোরও তো কোনো প্রবলেম থাকতে পারে, চিকিৎসা করালে ঠিক হয়ে যাবে। তার মানে আমাকে নিয়ে ভালোই আলোচনা হয়েছে। ওকে তোকে রক্ষাকর্তা বলে ঠাউরেছে। শোন, তোর কোনো লাভ হবে না। কি বলছিস তুই? কিছু না। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস ছায়ার পাখি এর প্রথম পর্ব। উপন্যাসটির দ্বিতীয় পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।